অবাক একটা জিনিস, সেই চাঁদনি রাতে ফটফট করিচ্ছে, দেখতে পাচ্ছে যে এটা এমন একটা জিনিস, শুধুমাত্র এই বডি আছে, মাথা নাই। পাটা একদম স্ট্রেট সোজা করছে, একদম গাছের সাথে সোজা করছে, করার পর পা দিয়ে ছচর করে একদম উপর দিকে উঠে গেল গাছের উপরে। তো বন্ধুরা, আমি আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো প্রথমে বলে রাখি, এই দাদার সঙ্গে অনেক কয়েকটা বেশ ঘটনা ঘটে গেছে। এই দাদার অর্থাৎ আমার যে দাদিরা আছে, সে দাদি এবং দাদারা 10 ভাই বোন, তাদের অনেকের সঙ্গে অনেক কিছুই ঘটে গেছে। তো আজকে সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে উপস্থিত করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী সামেনার আদারের ঘটনাটা। ছিল 80 দশকের। দাদা তখন এসএসসি পরীক্ষা দিবে। সে রাত্রে আনুমানিক 11টা, 11:30 পর্যন্ত হারকিন জেলায় লেখাপড়া করছে। পড়ার পর সে ঘুমাতে গেছে। তো ঘুমাতে গেছে, যাওয়ার পর ঘুম ধরতেছে না, হালকা একটু ঘুমের ভাব আসতেছে। ঠিক সেই সময় আমার দাদার বাড়ি এবং সে বাঁশের ঝাড়টা 5 ফিট ডিফারেন্স। বাঁশের ঝাড়টা 2 ভাগে বিভক্ত। একটা আছে রাস্তার পূর্ব দিকে, আর অপরটা আছে রাস্তার পশ্চিম দিকে। এবং সেখানে মানে আমি দেখিনি, আমার দাদারা দেখছে বা আমার বাবারা দেখছে, সেখানে মোটা মোটা কয়েকটা শিমুলের গাছ ছিল এবং জায়গাটা খুবই সিরিয়াস এবং ভয়ানক। এখনো মাঝে মাঝে অনেকের চোখে সেই জিনিসগুলো ধরা দেয় বা দেখা দেয়। তো সেই দিন রাতে দাদা কেবল হালকা একটু আবছা আবছা ঘুম আসতেছে। ঠিক সেই সময় বাঁশের ঝাড়ে কে জানি খড়খড় 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 করে পাতা ঝাড় দিচ্ছে। তো এই যে পাতাটা ঝাড় দিচ্ছে খড়খড় খড়খড় করে, এই শব্দটা দাদা তখন কান এরকম শূন্য একটু ছাড়ে দিল, যে শব্দটা কোথা থেকে আসছে সে একটু অনুভব করতে চাচ্ছে। তো এরকমভাবে অনেকক্ষণ ধরে পাতাটা খড়খড় খড়খড় করে ঝাড় দিচ্ছে ঝাড় দিচ্ছে ঝাড় দিচ্ছে। তো দাদা তখন এই শব্দটা শোনার পর ভিতরে একটু কৌতূহল হয়। ঘরটা ছিল উপরে ছাপড়া দেওয়া এবং প্রাচীর দেওয়া ছিল। দাদা ওই ঘরে একা থাকতো এবং ওই প্রাচীরের মাঝখানে একটা করে ছিদ্র থাকতো, দেখবেন এতটুকু করে ছিদ্র থাকতো, যেটা ওই যে মিস্ত্রিরা গাঁথার সময় বাঁশ ভিতরে ঢোকা দিয়ে ওর উপর দিয়ে আবার গাঁথে। তো ওই রকম একটা ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে দেখতেছে যে একজন মানুষ উল্টা দিক হয়েছিল লোকটা, যে পাতা ঝাড় দিচ্ছে, এরকমভাবে খড়খড় খড়খড় করে পাতা ঝাড় দিচ্ছে পাতা ঝাড় দিচ্ছে। তো এটা দেখলো, দেখার পর সেই দিন রাতে আর কোনো কথা বললো না, না বলে সে দেখলো শুধু যে একজন মানুষ পাতা ঝাড় দিচ্ছে, অতটা গুরুত্ব দিল না, না দিয়ে সে ঘুমাতে গেল। পরের দিন রাতের বেলা আবার আনুমানিক 12:30 থেকে 1টা, ঠিক এই রকম সময়, প্রথমে বললাম যে বাড়ি আর বাঁশের থোপ 5 থেকে 6 ফিট ডিফারেন্স হবে। তো মাঝখানে রাস্তা, সামনে কিছু দূর গেলে 100 গজ গেলে ত্রিমুখী একটা রাস্তা আছে। ঠিক সেই রাস্তার কে জানে একদম মায়াবী কান্না কাঁদতেছে। মনে হয় যে এতটা অসহায়, এতটা অসহায়, মনে হয় যে কারো স্বামী মারা গেছে, এইভাবে কাঁদতেছে। বন্ধুরা, এখান থেকে গল্প শুরু। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাই দিবেন। তো মায়াবী একটা কান্না কাঁদতেছে ওই মহিলাটা, যা মানুষকে অনেক কৌতূহল করে দিবে। ঠিক সেই সময় করে একটা কেমন জানি একটা কান্না কাঁদতেছে। তো এই কান্না শব্দটা দাদা তখন শুনতে পায়। তখন দাদা ফট করে উঠে সে একটু ভালোভাবে শব্দটা শোনে যে কে জানি কাঁদতেছে, কে জানি কাঁদতেছে। তো তখন ঠিক সেই ফুটার কাছাকাছি গেল এবং কান এভাবে লাগিয়ে দিল, দিয়ে শুনতেছে যে আসলে সেটা কান্নার আওয়াজ ছিল। দাদা তখন ফুটা থেকে ইটাটা সরায়ে এভাবে চোখ লাগিয়ে দিয়ে দেখতেছে একটা সন্তান অথবা পোটলা তার হাতে যেন ঝুলানো আছে, এইরকম কি যেন একটা সে দাদা দেখলো। এই যে ত্রিমুখী রাস্তার কথা যেটা বললাম, এটা হচ্ছে মেন রোড। আর একটা ডাল রাস্তা যেটা চলে আসলো, এটা হচ্ছে আমার দাদার বাড়ির সাইড দিয়ে চলে গেছে রাস্তাটা। তো দাদা যখন ইটাটা সরায় যখন দেখলো, সে কিন্তু তখন বুঝতে পারছে। ঠিক সে ওই তার হাতের যে সন্তানের মতন যেটা ছিল, কাঁদতে কাঁদতে সেই শিমুল গাছের গোড়ার কাছে গেল। যখন শিমুল গাছের কাছে গেল, শিমুল গাছটা ছিল বিশাল বড় একটা গাছ, এইরকম একটা মোটা লম্বা চওড়া একটা গাছ, এরকম মোটা গাছ যদি হয় তাহলে আপনারা বুঝে নেন যে গাছটা কত বড় হবে। বিশাল বড় একটা গাছ। ঠিক ওই সময় সে গাছের গোড়ায় যায়,
সে ডানে বাঁয়ে এইভাবে করে দেখলো। দাদা তখন ফুটা দিয়ে দেখতেছে, চাঁদনি রাতের আলো দিয়ে চাঁদ একদম ফটফট করতেছে, আলো স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। হঠাৎ করে হাতটা এরকম মাটির উপর ভর দিল, দেওয়ার পর পাটা একদম স্ট্রেট সোজা করছে, একদম গাছের সাথে সোজা করেছে, করার পর পা দিয়ে ছচর করে একদম উপর দিকে উঠে গেল গাছের। এইরকম ভাবে যখন ওঠা দেখলো, দাদা তো ওই না দেখে মানে সারা শব্দ সম্পূর্ণ বন্ধ। সে কি করবে কোনো হুঁশ পাচ্ছে না। সে এতটা ভীতু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ইটাটা ওখানে লাগাই দিয়ে দাদা চট করে চোখের উপরে আসে থর করে কাঁপতে শুরু করে দেয়। মানে যে চিৎকার করবে, সে যদি বাই চান্স তার গলা ঠাসা ধরে এইরকম, আর হবেই না কেন, সেই সময় ইয়ং বয়সে আমাদের তো এরকম হবারই কথা যে আমি চিৎকার করবো, বাই চান্স যদি আমার গলাটা সে চিপে মারে। এই ভয়ে তখন দাদা কাউকে কিছু না বলে তখন সে পুনরায় বিছানায় আবার শোয়। তো যাই হোক, সেই দিন রাতে ঘুম আসলো, আসার পর পরের দিন সকাল হলো। তখন এ কথা মানে ভাবতেছে যে বাড়ির কাউকে বলবে না বলবে না, বলবে না বলবে না। তো সে কথাটা মনের কথা মনেতে রাখলো। রাখার পর ঠিক আবারও পুনরায় যখন 12টা ওই সময় একজন লোক পশ্চিম দিক থেকে ওই শিমুল গাছের ওই দিক থেকে পূর্ব দিকে আসতেছে। তখন আসতেছে আর শব্দ হচ্ছে, কেমন যেন একটা শব্দ হচ্ছে। এই শব্দটা একটা অন্য ধরনের একটা শব্দ। দাদার আর বোঝার বাকি রইল না তখন যে আজকে আবার নতুন কিছু একটা ঘটতে যাচ্ছে। তার ভিতরে একটা কৌতূহল হচ্ছে যে আজকে রাতে এটা কি দেখি। তো এইরকম চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে সে দাদা তখন বলছে, যাত্রী যা হয় হোক, দেখি কি এটা। এই কথা বলার পর তখন মনের ভিতরে একটা সাহস নিয়ে ইটাটা শূন্য যখন টান মারে তখন এইরকম ভাবে ভুলকি দিয়ে দেখে, অবাক একটা জিনিস, সে চাঁদনি রাতে ফটফট করিচ্ছে, দেখতে পাচ্ছে যে এটা এমন একটা জিনিস, শুধুমাত্র এই বডি আছে, মাথা নেই। এইরকম জিনিস যদি আপনাদের সামনে পড়ে তাহলে আপনারা কি করবেন? ঠিক তখনই দাদা ওটা না দেখে একদম ভয়, আর বিশেষ করে মানে ভয় তখনই পালো যে দেখে যে দেহ আছে, মাথা নাই। এবং এবং এই যে মাথার আমাদের এই যে হুলকুম, এই যে রগ যেগুলো না আছে, এগুলো তো নেয়, এগুলো তো তার কিচ্ছু নাই, শুধুমাত্র এই দেহটা আছে। এবং এই যে আমাদের একটা আমরা যখন কুরবানি জবই করি, এই হুলকুমটা যখন কাটা হয় তখন কিন্তু রক্ত ছিচির করে চারিদিকে ছিটে যায়। ঠিক সেই রকমভাবে ওই লোকটার মাথা থেকে এইরকম এই রক্ত উপর দিকে চিচির করে উঠিচ্ছে, এরকম চিচির করে উঠিচ্ছে, চারিদিকে রক্তটা ছিটায় যাচ্ছে, আর এইরকম করে শুধুমাত্র হাসতায় যাচ্ছে, এরকমভাবে হাসতাচ্ছে, যে এরকমভাবে হাসতাচ্ছে আর রক্ত উপর দিকে ছিটকে উঠিচ্ছে। আর কেমন জানি একটা করে শব্দ হচ্ছে, কেমন একটা। এটা না দেখে দাদা তো মনে করেন যে আরও মনে করেন যে ভয়ে আতঙ্ক, মানে ছিঁড়ে ছুটকে দৌড় ফুটা। ওই দিন আর মোজানার কথা মনেই নাই, আমি এটা কি দেখলাম, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে রক্ষা করো, এরকমভাবে মনে বলে। আর তখন একটু হালকা পাতলা দোয়া করে তখন সেই দিন দাদা মনে মনে একটা প্রতিজ্ঞা করে যে আমি আর এই ঘরে থাকবো না, আমি আর এই ঘরে থাকবো না। সেদিন এরকমভাবে ঘটনা ঘটার পর যে দাদার বড় ভাই, অর্থাৎ সবার বড় 1 নাম্বার, যে পরের দিন সকালবেলা ওই দাদার কাছে গিয়েছে, যাই করছে, ভাই আমি ওই ঘরে তার থাকবো না। কয় কি হয়েছে? বলছে আমার সাথে এই ঘটনা ঘটে গেছে, আমি এই জিনিসগুলো আমি দেখেছি। এই দাদা বলিছে, তোর সাথে এই তো কালকা ঘটলো, আমার সাথে তো আরো 6 মাস আগে ঘটেছে, তুই তো 3 বার দেখছিস। আর আমার সাথে যে ঘটনা ঘটে গেছে, তুই হলে তো ওর থেকে মনে কর যে মানে অজ্ঞান হয়ে পড়েই যাবো তুই। বলছে আপনিও দেখেছেন? বন্ধুরা, এই যে দাদা আসলো এই যে বড় দাদার কাছে। আসার পর দাদা যখন বললো এইভাবে, এই বড় দাদার গল্পটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আপনারা আমাদের গল্প রেগুলার শোনেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমাদের গল্প ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানা দেবেন। আপনাদের একটা কমেন্টে আমাদের জীবনে আনন্দ বয়ে আনবে এবং নিত্য নতুন গল্প সংগ্রহ করতে সহযোগিতা করবে। সেই বড় দাদা বলেছে, তাহলে শোন। বাড়ি এবং নদী 150 গজ ডিস্টেন্স, অর্থাৎ এই বাঁশের আদার শেষ নদী একদম সংলগ্ন, কোনো ফাঁকাফাঁকি নাই। নদীর পাড়েতেই তখন শিমুলের গাছ ছিল, আমাদের এই ছোট যমুনা নদী। আমার বড় দাদা তখন তার একটু বাঁশি বাজানোর প্রতি খুবই আগ্রহ ছিল। তো একদিন দাদা গভীর রাতে বাঁশি বাজানোর জন্য মানে চলে গেছে, শিমুলের গাছের নিচে বাঁশি বাজানোর জন্য চলে গেছে এবং বাঁশি বাজাচ্ছে। ওরা ক্ষণ থাকে বাঁশি বাজাতে বাজাতে
বাঁশি সুরে সে মুগ্ধ হয়ে গেছে, কিন্তু সেই বাঁশি সুরের মধ্যে যে একজন মহিলা যে কখন আসে তার মধ্যে মানে পাশে বসে আছে সেটা আর খেয়াল করেনি। মোটামুটি অনেকক্ষণ ধরে বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজাতে বাজাতে অনেকক্ষণ ধরে বাঁশি বাজাচ্ছে, এত সুন্দর একটা সুর তুলিছে, সেই সুরটাও সে থামাচ্ছে না। আর ইতিমধ্যেই সেই শিমুল গাছ থেকে মহিলার রূপ ধারণ করে তার পাশে আসে যে বাঁশি সুরটা শুনেছে এত সুন্দর করে। সে মহিলা বলে মহিলা না, এত অপরূপ সুন্দর দৃশ্য। দাদা তখন বাঁশি বাজাতে বাজাতে তার গলাটা শুকে কাঠ হয়ে গেছে, একটানা বাঁশি বাজাচ্ছে, বাঁশি সুরটা একটু বন্ধ করে। সে মহিলাটা তখন বলতেছে, তোর গলা শুকে গেছে, পানি পিপাসা লাগিছে, বাঁশি থামালো কি জন্য? যেই না এই কথা বলছে, দাদা তখন দেখে পিছনে ওই মহিলা। ফট করে একটা মানুষ এই কথা পিছন থেকে যদি কেউ বলে, একটা মানুষ তো আচানক ভয় পেয়ে যাবে। দেখে যে মহিলা, আর মহিলা বলে মহিলা না, এত সুন্দর নূরের আলোর মতন ঝলকিচ্ছে, কিন্তু তার সুন্দর চেহারার থেকে বিকট একটা রূপ ধারণ করলো, যা দেখে অবাক। দাদা ওই চেহারাটা না দেখে বাঁশি থুয়ে ওখান থেকে কুশিয়ে দৌড়, ঝাড়ে কুশিয়ে দৌড়, এমনই একটা দৌড় মারিছে। তখনই ওই মহিলাটা বলিছে, থাম থাম, বাঁশি বাজা, তোর বাঁশি পড়ে গেছে, বাঁশি নিয়ে যা, বাঁশি নিয়ে যা, তোকে আজকে মারেই ফেলবো আমি। দাদা তখন বলিছে, তোর বাঁশি, জীবন বাঁচানা ফরজ কাম, তুই আমাকে মারে ফেলা তোর আমাকে ডাকিচ্ছ? এই কথা বলা এমন জোরে এক দৌড় মারে, এক দৌড়ে মনে করেন যে এই যে 100 গজ মেন রোডে তখন চলে আসে। আর মহিলা তখন এক ধাপ দেয়, এক ধাপে মনে করেন যে বাঁশের থোপের অর্ধেক। ওটা না দেখে দাদা, ওরে বাবারও মারও মরে গেলাম, চিৎকার করে, রাস্তার বাড়ি একদম পাশাপাশি, তখন চিৎকার করে ওঠার পর মনে করেন যে সাঁই করে বাড়ির মধ্যে দরজা একদম হঠাম করে খুলে ঢুকে বাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন বাড়ির লোকজনেরা বিভোর ঘুম আসছিল, কেউ চালান পানি। দাদা প্রায় 1-1.5 ঘন্টা পর তখন জ্ঞান ফিরে দেখে সে আঙিনা পোড়া আছে। তখন ওঠার পর হাত পায়ে মুখ চোখে পানি দিল, দিয়ে ঘরের মধ্যে ঢোকার পর সে দাদা অস্থির, সেই রাতে আর সারা রাত ঘুম আসতে পারে না। এই ঘটনা যে কাউকে বলবে, বাড়ির বড়াম্মা বড়বাক বলবে, তাহলে তার রাতের বেলা বাঁশি বাজাতেও দিবে না, হারমোনিয়াম বাজাতে দিবে না, তার বিনোদনও হবে না। এই চিন্তা করে সে মনে করেন যে আর এই ঘটনাটা কাউকে বলে না। কিন্তু সেই ঘটনাটা আমার এই 3 নাম্বার দাদাকে বলে। তো বলার পর তখন দাদা বলছে, তাহলে আপনিও এইভাবে দৌড়িছেন? বলছে, ওই জন্যই তো আমি আর রাতে বাঁশি বাজাবার যাই না। তো এই ছিল আমাদের আজকে গল্প বন্ধু। তো আমার এই 3 নাম্বার দাদা এবং এই যে বড় দাদা 1 নাম্বার, এই 2 দাদারই জীবনে আরও একটা ঘটনা ঘটে গেছে, সেটা মাছ মারতে যায়। খুব শীঘ্রই আমরা সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করব। আমরা সপ্তাহে নিয়মিত 2 দিন করে ভিডিও ছাড়ি, সেটা হচ্ছে সোমবার আর এক শুক্রবার। তো আমাদের গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের জীবনে যদি কারো কোনো এরকম ঘটনা ঘটে থাকে, সেটা আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন, সেটা কমেন্টের মাধ্যমে হোক অথবা ইমেলের মাধ্যমে হোক। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন। তো এই ছিল আমাদের গল্প বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।